চিঠি না দিয়ে কিভাবে জানাতাম যে আমি চলে যাচ্ছি? ডোন্ট ফরগেট মেহের, আমি তোকে বিয়ে করতে চাইনি। অল্প বয়সী মেয়েদের আবেগ বেশি, বিবেক কম কাজ করে বলে আমি সবসময় চাইতাম যদি তোকে কখনো বিয়ে করতে হয় তবে তোর পরিণত বয়সে বিয়ে করব। কিন্তু তোর কথা আমি ধীরে ধীরে তোর উপর নিয়ন্ত্রণ হারালাম। তোর ছোট একটা মাঝাকে কেন্দ্র করে আমি তোকে বিয়ে করলাম। তোকে স্ত্রী পূর্ণ মর্যাদা আমি তোর 18 পরে দিতাম। কিন্তু খেয়া ভাবির একটা সিলি ডিসিশনের কারণে আমি তোর উপর আসক্ত হয়ে গেলাম আরও বেশি। জানি না পৃথিবীর কোনো পুরুষ তার স্ত্রীর বেলায় এতটা ধৈর্য ধারণ করে কিনা। আমি আহনাফ চৌধুরীর প্রতি মুহূর্তে নিজেকে সংযত রাখতে চেয়েছে যাতে তোর ক্ষতি না হয়। তুই চিঠিতে কি লিখে রেখেছিস? তোর দ্বারা সংসার ধর্ম পালন করা সম্ভব নয়, আমাকে ডিভোর্স দিবি না, তাতে নাকি আমার উপর অধিকার হারাবে। কিন্তু আবার তুই চিঠিতে বলেছিস আমি যেন বিয়ে করে সংসারে হই। আমার জন্য তোর এত চিন্তা, তাহলে একবার এই চিন্তা মাথায় আসেনি তোকে ছাড়া আমার দম বন্ধ করে অনুভূতি হবে কিনা? আমি আহনাফ কখনো তোকে চাইনি। তুই আমাকে তোর ভালোবাসার ফাঁদে ফেলে আমাকে নিঃস্ব করে চলে এসেছিস রাতের আধারে। কি অপরাধ ছিল আমার বল? নিশ্চয়ই কোনো বড় ধরনের অপরাধ ছিল আমার, নয়তো তোকে নিয়ে আমার সংসার কেন হবে না? টেল মি মেহের। আহনাফের ধমকে উপস্থিত সবাই কেঁপে উঠল। ফায়েজ আহনাফের পাশে এসে দাঁড়ালো, তারপর কাঁধে হাত রেখে বলল, চিৎকার চেঁচামেচি করে কোনো লাভ হবে না আহনাফ। আফতাব সাহেব এগিয়ে এলেন, আহনাফের হাত ধরে বললেন, তুমি আমার ছেলের মতন আহনাফ। মেহের যেদিন দেশ ছাড়লো সেদিন একটা চিঠি আমাদের হাতে আসে, ওর বান্ধবী নিতু দিয়ে যায়। চিঠিটা পড়ার পর জীবনের সবচেয়ে বড় ধাক্কা বোধহয় সেদিনই পেয়েছিলাম। তুমি পড়বে চিঠিটা? আফতাব সাহেব শার্টের বুক পকেট থেকে চিঠিটা বের করে এনে আহনাফের হাতে দিল। মেহের ততক্ষণে কুট্টুস বুড়িকে কোলে নিয়ে খেয়ার পাশে গিয়ে দাঁড়ালো। মনে হচ্ছে সে ভয় পাচ্ছে। খেয়া মেহেরকে দেখে মনে মনে ভাবল, আহনাফের পিচ্চি বউ আহনাফের এত ভয় পায়, তাহলে বিচ্ছেদের পথে হাঁটতে গেলে কেন? আহনাফ এবার চিঠি খুলে গলা ছেড়ে চিঠির প্রতিটি শব্দ উচ্চারণ করলো। প্রিয় আব্বু, আম্মু, আপনাদের অবাধ্য হয়ে আমি কখনো কিছু করতে চাইনি, কিন্তু আজ এমন এক কাজ করছে যা হয়তো আপনাদের ভীষণ কষ্ট দেবে। আমার শরীর, আমার নিয়তি সবই আমাকে এক অপূর্ণ জীবন থেকে ঠেলে দিয়েছে। আমি জানি আমি কোনোদিন মা হতে পারবো না। আহনাফ চিঠিটা পড়া শেষ করে কাগজটা দুমড়ে মুচড়ে ফেলে দিল ঘরের এক কোনায়। আহনাফ তেড়ে যায় মেহেরের দিকে। মেহের খেয়ার পেছনে গিয়ে আশ্রয় নিল। আহনাফ মেহেরের হাত ধরে টেনে নিয়ে এলো। এই, তুই মা হতে পারবি না বলে চলে এসেছিস আমাকে ছেড়ে? তুই নিজে তো বাচ্চা, তুই বাচ্চা দিয়ে কি করবি? বাচ্চা চেয়েছি আমি তোর কাছে। এবার সবাই ধীরে ধীরে কেটে পড়তে শুরু করলো আহনাফ এবং মেহেরের পাশ থেকে। আহনাফের কথা শুনে মেহের ভয় পেয়ে চোখ বন্ধ করলো। কেন? আপনি তো বলতেন সবসময় মেহের তাড়াতাড়ি বের হও, আমার গুলো বেবি লাগবে। হ্যাঁ, আমি চেয়েছি, কিন্তু তোর যদি কোনো মেডিকেল ইস্যু থেকে থাকে তাহলে আমি জানার অধিকার কি রাখি না? বাংলাদেশের চিকিৎসা না থাকলে আমি বাইরের যে কোনো উন্নত রাষ্ট্রে তোর চিকিৎসা করাতাম। তখনও যদি বেবি না হতো? তখন আমি তোকে চাইতাম মেহের, হাজার বাহানায় শুধু তোকে চাই আমি। তোকে ছাড়া আমার অন্য কোনো অপশন নেই। তুই আমার অনলি লাইফ লাইন, মাই ফার্স্ট লাভ, মাই ফার্স্ট ইমোশন। মেহেরের মুখটা দুহাতে ধরে আহনাফ কথাগুলো বলছিল। আহনাফের চোখের কোণায় জলের উপস্থিতি দেখে মেহের অবাক হয়ে যায়। মনে মনে ভাবে, আসলে কি সে ভুল সিদ্ধান্ত নিয়েছিল? কোনো ছোট বাচ্চার আধো গলায় ডাক শুনে মেহের তাকায় দরজার দিকে। আহনাফ মেহেরের দৃষ্টি অনুসরণ করে তাকাতেই দেখলো মেহেরের মামা সানোয়ার সাহেবের কোলে একটি ছেলে বাচ্চা। কি কিউট দেখতে! কপাল কুঁচকে তাকিয়ে আছে আহনাফের দিকে, যেন তার মাম্মাকে স্পর্শ করার অপরাধে শাস্তি দিতে মন চাচ্ছে তার। মেহের আহনাফের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে বাবুটার দিকে এগিয়ে যেতে চাইলে আহনাফ ওর হাত টেনে ধরল। বাচ্চাটা কার মেহের? বাচ্চা আমার। পুরুষালী কণ্ঠের জবাবকে অনুসরণ করে তাকালো আহনাফ এবং মেহের। আহনাফ ভ্রু কুঁচকে তাকালো মেহেরের দিকে। মেহের আহনাফের দৃষ্টি থেকে নিজেকে বাঁচানোর জন্য অন্য দিকে তাকিয়ে রইল। আহনাফ তখনও মেহেরের হাত ধরে রেখেছিল। বিচ্ছিটা একাধারে মেহেরকে মাম্মা বলে ডেকে যাচ্ছিল। মেহের অসহায় চোখে তাকালো আহনাফের দিকে, কিন্তু পাষাণ মানুষটা মেহেরকে ছাড়লো না।
আহানাফ এবং মেহেরকে পাশ কাটিয়ে পিচ্চিটাকে কোলে তুলে নিল নাইম। তারপর মেহেরের দিকে তাকিয়ে বলল, লেখাপড়া চঙ্গে তুলে বাড়িতে থাকার কোনো কারণ দেখছি না মেহের। ইউনিভার্সিটিতে গেলি না কেন আজ? আহানাফ ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলল। মেহের ঢোক গিলল। সানোয়ার এসে আহানাফের পরিচয় করিয়ে দিল নাইমের কাছে। নাইম তার ডান ভ্রু উঁচু করে মেহেরকে কটাক্ষ করে বলল, স্বামী থাকতে কোনো স্ত্রী নিশ্চয়ই বিদেশে ভুইয়ের পড়ে থাকে না মেহের। আরো কিছু বলার ছিল মেহেরকে, কিন্তু নাইম যেন ইচ্ছে করেই বাকি কথাগুলো বলল না। আহনাফের কেন জানি নাইমকে ভালো লাগছে না। মনে হচ্ছে নাইমের মেহেরের প্রতি যে চাহনি, সেই চাহনিতে বিশেষ কিছু আছে। আহনাফ সহ্য করতে পারছে না ব্যাপারটা, এতটা অসহ্য লাগছে। নাইম চলে গেল তার ছেলে নিদানকে নিয়ে। সানোয়ার মামা চলে গেলেন ভেতরে। আহনাফ এই সুযোগে মেহেরের হাত টেনে ধরে বাড়ির বাইরের দিকে চলল। আরে কোথায় নিয়ে যাচ্ছেন? জাহান্নামে নিয়ে যাব। কেমন অনুক্ষণে কথাবার্তা। মেহের মুখটা অন্ধকার করে আহনাফের সঙ্গে চলল। আহনাফ মেহেরের হাত ধরে রাস্তায় এসে দাঁড়ালো। তারপর মোবাইল বের করে একজন ক্যাব ড্রাইভারকে কল করতেই 10 মিনিট পর ক্যাব নিয়ে চলে এলো ড্রাইভার। মেহের ক্যাব দেখে বলল, কোথায় নিয়ে যাচ্ছেন? তোকে আদর করতে নিয়ে যাব। মেহের লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলল। এভাবে কেউ বড় গলায় কথা বলে? ভাগ্যিস এখানকার মানুষ বাংলা জানে না, নয়তো মেহের লজ্জায় মরে যেত। আহনাফ মেহেরকে নিয়ে ক্যাবে বসলো। ক্যাব রওনা হলো। ক্যাব খানিকটা দূরে যাবার পর আহনাফ মেহেরের দিকে তাকিয়ে বলল, লোকটাকে আর পিচ্চিটা তোকে মামা বলেছিল কেন? উনি হচ্ছেন সানোয়ার মামার একমাত্র ছেলে, আর পিচ্চিটাকে ভাইয়া দত্তক নিয়েছে। তোর ভাইয়ের বউ রাগ করে না পিচ্চিটা তোকে মামা বলে ডাক দিলে? ভাইয়ার বউ আসবে কোত্থেকে? ভাইয়া অবিবাহিত। আহনাফ ভ্রু কুচকে ফেললো কথাটি শুনে। মানে কি, অবিবাহিত মানুষ বাচ্চা দত্তক নেয় কোন আক্কেলে? মনে মনে আরো কিছু তথ্য মিলালো আহনাফ। সমীকরণ যা বের হলো তাতে আহনাফের ইচ্ছে করলো নাইমকে উত্তম মাধ্যম কেরানি দিতে। কাঠের বাড়ির দোতলা থেকে নাইম, মেহের এবং আহনাফের চলে যাওয়ার দৃশ্যটা দেখে হাত মুষ্টিবদ্ধ করে ফেললো। বারবার আমার মেহেরকে কেন ছেড়ে নিতে আসেন আপনি? প্রথমবার হাল ছেড়ে দিয়েছিলাম। মেহেরকে পাওয়ার যত আশা আকাঙ্ক্ষা ছিল সব মন গহিনে দাফন করে রেখেছিলাম, কিন্তু দ্বিতীয়বার ওকে পাওয়ার পর আমি আবার একটু একটু করে মেহেরকে নিজের করে পাওয়ার লোভে দিনে দিনে লোভী মানুষ হচ্ছিলাম। মেহেরকে যখন একটু একটু করে পাওয়ার সফল পথ তৈরি করে ফেললাম, আপনি আবারও আমাদের মাঝে চলে এলেন কেন আহনাফ? নিদার নাইমের গালে হাত রেখে অনবরত বাবা ডেকে যাচ্ছে। নাইম নিদানের গালে হাত রেখে বলল, তোর মাম্মামকে কেড়ে নিতে চলে এসেছে আমাদের কাছ থেকে। নিনাদ, এখন বলতো আমাদের বাপ বেটার কি করা উচিত, কিভাবে তোর মাম্মামকে আমাদের কাছে রেখে দেওয়া যায় চিরজীবনের জন্য? একটা চমৎকার রিসর্টের সামনে এসে ক্যাব থেমে যায়। আহনাফ মেহেরকে সঙ্গে নিয়ে নেমে এলো ক্যাব থেকে। ক্যাব ভাড়া মিটিয়ে মেহেরের হাত ধরে রিসর্টের লনে এগিয়ে যাচ্ছে আহনাফ। মেহেরের আপাতত অস্বস্তি হচ্ছে, কারণ পরনে ফতুয়া আর স্কার্ট, গায়ে জড়িয়ে থাকা বিশাল কাশ্মীরি শাল। আশেপাশের মানুষগুলো কত চমৎকার ড্রেস আপে আছে। রিসেপশনিস্টের কাছ থেকে চাবি নিয়ে কাঙ্ক্ষিত রুমের সামনে এসে দাঁড়ালো আহনাফ এবং মেহের। আহনাফ রুমের লক খুলে মেহেরের হাত ধরে ভেতরে প্রবেশ করলো। ভেতরে ঢুকতেই কাঁচা গোলাপ ফুলের সুবাসে মেহের মোহিত। বিস্ময় নিয়ে পুরো রুম ঘুরে ঘুরে দেখলো। সাদা রুম জুড়ে পুরোটাই লাল গোলাপের সাজে সজ্জিত। সাদা বেদের ওপর গোলাপ ফুলের পাপড়ি দিয়ে লাভ শেপ দেয়া। মেহের ভাবছে, আদৌ কি এসব স্বপ্ন নাকি বাস্তব? আকাশ কুসুম ভাবতে থাকা মেহের টের পেল আহনাফ তাকে পেছন থেকে জড়িয়ে ধরেছে। মেহের আবেশে ঘোর লাগা অবস্থায় তার শরীরের ভার আহনাফের উপর ছেড়ে দিল। আহনাফ যেন মেহেরের আত্মসমর্পণের অপেক্ষায় ছিল। মেহেরকে আরেকটু বুকের মাঝে শক্ত করে চেপে ধরল। তারপর কানের কাছে ফিসফিস করে বলল, তোকে ছাড়া আমার জীবনটা রঙহীন। তোকে আবারও পেলাম আমার জীবনে, তাই লাল রং এবং পৃথিবীর একমাত্র ফুল যেটা ভালোবাসার প্রতীকী হিসেবে ব্যবহৃত হয়, সেই ফুল দিয়ে তোকে বরণ করলাম। আমার এলোমেলো জীবনে তোকে আবারও ফিরে পেয়ে ভীষণ আনন্দিত।
সশব্দে মেহেরের কানের উপর চটাস করে চুমু খেলো আহনাফ। মেহের শিহরিত হয়ে আহনাফের কাছ থেকে সরে আসতে চাইল। আহনাফ মেহেরের হাত টেনে ধরল। মেহের আহনাফের হাতের বাঁধন থেকে নিজেকে মুক্ত করার জন্য চেষ্টা করছে। আহনাফ মেহেরের হাত ধরে টান দিয়ে এনে ওর মুখোমুখি দাঁড় করালো। তারপর মেহেরের দু গালে হাত রেখে বলল, আজ যদি আমায় ফিরে দিস, কসম খোদার, আমাকে আর খুঁজে পাবি না তুই। চলে যাবো তোর জীবন থেকে। আমাকে এত করে কেন চাইছেন? আমি অক্ষম আহনাফ। আজ হয়তো আবেগে ভেসে আমায় চাইছেন। জীবনের কোনো এক মোড়ে এসে আপনি আবার আমার কাছে যখন বাচ্চা চাইবেন, তখন আমি আপনাকে বাচ্চা কোত্থেকে দেবো বলুন? 3টা বছর আমায় ছেড়ে থেকেছেন, বাকি জীবনও পারবেন। আপনি অন্য কাউকে ঠাস করে একটা থাপ্পড় পড়ল মেহেরের গালে। মেহের থাপ্পড় খেয়ে ছিটকে পড়ে যাবার আগেই আহনাফ মেহেরের হাত টেনে ধরে রাগে ফোঁসফাঁস করতে করতে বলল, আমার ধৈর্যের পরীক্ষা নিবি না মেহের। আমি বড্ড অধৈর্য মানুষ, বিশেষ করে তোর বেলায়। তোকে ছাড়া কিভাবে 3 বছর কাটিয়ে দিয়েছে সেটা আমি জানি। 3 বছরের প্যাচাল নিয়ে আমি মাথা ঘামাবো না মেহের, কিন্তু তুই আমাকে ছেড়ে আর কোথাও যেতে পারবি না। আমি আপনার সঙ্গে সংসার করব না আহনাফ। সংসারে জড়ালে আমার মা হতে ইচ্ছে করবে। আমি আর কোনো মায়ায় জড়াতে চাই না। আমায় মুক্তি দিন আহনাফ, মুক্তি দিন আমায়। মেহের ঝরঝরে কেঁদে ফেলল। আহনাফ যেন আজ নিষ্ঠুর হয়ে গেছে। মেহেরের কান্নায় আজ বিচলিত হচ্ছে না সে। যত কান্না করতে মন চায় কাঁদুক, কিন্তু মুক্তি পাবে না। সময় প্রায় 1 ঘন্টা অতিক্রম করেছে। মেহের একই ভাবে মেঝেতে বসে আছে। আহনাফ মেহেরের পাশে বসে আছে। এক হাঁটু উঁচু করে তার উপর এক হাত রেখে থুতনি ঠেকিয়ে এক মনে তাকিয়ে আছে কান্নারত অবস্থায় থাকা মেহেরের দিকে। এমন সময় দরজায় নক পড়ল। আহনাফ উঠে গিয়ে দরজা খুলল। রুমে বয় এসেছে একটা ব্যাগ নিয়ে। আহনাফ ব্যাগটা নিয়ে দরজা লক করে আবারও মেহেরের পাশে গিয়ে বসলো। মেহের চোখ মুছে আহনাফের দিকে তাকিয়ে বলল, কেন জেদ ধরছেন? আপনার গোটা একটা জীবন পড়ে আছে, কেন ধ্বংস করতে চাইছেন? আমার আপনাকে ভালোবাসা দেওয়া ছাড়া আর কিছুই নেই। আহনাফের ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে উঠল। খানিকটা কাছে গিয়ে বসে মেহেরের হাতটা ধরে বলল, তোর ভালোবাসা চলবে আমার। বাচ্চা চাই না আমার। যে বাচ্চাকে কখনো চোখে দেখিনি, কখনো অনুভব করিনি বাবা হবার অনুভূতি, সে অচেনা অনুভূতি পাওয়ার জন্য আমি তোকে বলে যেতে পারি না মেহের। তোকে চার মাঝে কতটা অনুভব জড়িয়ে আছে আমার, তুই কখনো বুঝতে পারবি না। তুই এখনো ততটা পরিণত হতে পারিস নি যতটা পরিণত হলে তুই আমার হাহাকার বুঝতে পারবি। মেহের হুট করে আহনাফের গলা জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। মেহেরের কান্নায় পুরো ঘর যেন আজ বিষাদে ছেয়ে গেছে। এতটা করুণ শোনাচ্ছিল সেই কান্না। 3 বছর ধরে জমতে থাকা সকল দুঃখ কষ্ট, কিছু চাওয়া পাওয়া পূরণ না হবার সকল গ্লানি যেন আজ মেহেরের চোখ নিংড়ে বের হচ্ছে। আহনাফের চোখ ভারী হয়ে আসে। প্রিয়সীর চোখের জল কাটার ন্যায় বিচ্ছে হৃদয়ে। তবুও বাধা দেওয়ার চেষ্টাটুকু নেই আজ তার মাঝে। আজ যত কাঁদতে মন চায় কাঁদুক, এরপর আর কোনোদিনও কাঁদতে দিবে না তার পিচ্ছি বউকে। অবশেষে মেহেরকে কোলে তুলে নিল আহনাফ। মেহের আহনাফের গলা জড়িয়ে ধরে বুকে মুখ লুকিয়ে ফেলল। ওয়াশরুমের দিকে যেতে যেতে গান ধরল আহনাফ। নাগরকোটের পাহাড় চূড়ায় দাঁড়িয়ে থাকা ক্লাব হিমালয়া যেন কোনো স্বপ্নময় প্রাসাদ। চারিদিক জুড়ে ঘন সবুজ বন, মেঘের আস্তরণ। দূরে শুভ্র চূড়ায় মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা হিমালয়ের শিখর। সবকিছু মিলিয়ে হোটেলটিকে ঘিরে আছে এক অপার্থিব দৃশ্য। হোটেলের প্রতিটি কক্ষ থেকে খোলা আকাশ, পাহাড় আর দিগন্ত দেখা যায়। কাঁচ ঘেরা জানালা আর ব্যালকনিতে বসলে মনে হয় আকাশটা যেন হাতে নাগালেই আছে। সকাল বেলায় সূর্যের প্রথম সোনালী আলো পাহাড় ছুঁয়ে যখন হোটেলের বারান্দায় এসে পড়ে, তখন পুরো পরিবেশটা হয়ে ওঠে জাদুকরী। ভেতরে পা রাখলেই কাঠ আর পাথরের মিশ্রণে সাজানো উষ্ণ অভ্যর্থনা, আধুনিক সাজসজ্জার সঙ্গে পাহাড়ি ঐতিহ্যের ছোঁয়া, আর সর্বত্র শান্তির আবহ। রিসর্টে আছে ইনডোর সুইমিং পুল, স্পা, লাইব্রেরি, রেস্তোরাঁ, যেখান থেকে বসে দেখা যায় মেঘের ভেলা আর পাহাড়ের অসীম সারি। হোটেলের শান্ত রুম জুড়ে নরম আলো জ্বলছে,
জানালার বাইরে নাগরকোটের পাহাড়ি আকাশে অর্ধচন্দ্র লুকোচুরি খেলছে মেঘেদের সঙ্গে। কক্ষ জুড়ে হালকা গোলাপের সুবাস ছড়িয়ে আছে। আহনাফ সোফায় বসে আছে, নিঃশব্দে তাকিয়ে আছে সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটির দিকে। লাল শাড়িতে মোড়ানো মেহের মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। লাল রঙের আভা তার গায়ের গৌরব যেন দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। কানে দুল, চুল খোপা, কিশোরী মেহেরকে আজ পরিপূর্ণ নারী মনে হচ্ছে। আহনাফের বুকটা হঠাৎ করে ভারী হয়ে ওঠে। কতদিন পর মেহেরকে এভাবে দেখছে সে। মনে পড়ছে সেই 4 মাসের সংসারের স্মৃতি। মেহেরের ঠোঁট কাঁপছে, কিন্তু শব্দ বেরোচ্ছে না। বুকের ভেতর বয়ে চলা ঝড়কে লুকিয়ে রাখতে সে মরিয়া। আহনাফ ধীর ভঙ্গিতে উঠে দাঁড়ালো, ধীর পায়ে এগিয়ে গিয়ে মেহেরের সামনে দাঁড়ালো। তারপর মৃদু স্বরে বলল, তুই জানিস এই সাজে তোকে শেষবার কবে দেখেছিলাম? সেদিনও তুই মাথা নিচু করেছিলে, আজও তাই। আহনাফ হাত বাড়িয়ে আলতো করে মেহেরের থুতনিটা উঁচু করলো। মেহের চোখ বন্ধ করে ফেলল। ভয়, লজ্জা আর অজানা আবেগে কাঁপছে সে। মেহের চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। আহনাফ মৃদু হেসে তার চোখের কোণে হাত রাখলো। চোখ খোল মেহের, আমি তোকে ভয় দেখাতে আসিনি। মেহের ধীরে ধীরে চোখ মেলল। চোখ দুটো জলে ভিজে আছে। আহনাফ তাকিয়ে রইল গভীর দৃষ্টিতে। তুই জানিস এতদিন ধরে আমি প্রতিদিন ভাবতাম যদি আবার তোর এভাবে পাই তাহলে কি বলবো, কিন্তু আজ তোকে সামনে পেয়ে সব কথাই যেন হারিয়ে ফেলেছে। মেহের কাপা গলায় বলল, আমাকে এভাবে দেখো না হানাফ, আমার বুকের ভেতরটা ফেটে যাচ্ছে। ভুল করেছি আমি। আহনাফ কাছে এগিয়ে এলো, হাতটা ধরে নিজের বুকের উপর রেখে দিল। ভুল করলে মানুষ ক্ষমা পায় মেহের, তোকে মাফ করলাম কারণ আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না। মেহের কথা বলতে গিয়েও থেমে গেল, ঠোঁট কাঁপলো, কিন্তু কোনো জবাব বেরোলো না। মেহের হঠাৎ কান্নায় ভেঙে পড়ল, মুখ ঢেকে কাঁদতে লাগলো। আহনাফ আর নিজেকে সামলাতে পারল না, 2 হাত দিয়ে টেনে নিয়ে বুকের ভেতর চেপে ধরলো। কাঁদিস না, আজ থেকে আর কাঁদতে দেবো না তোকে। 3 বছরে যে শূন্যতা ছিল আমি আজই সেটা পূরণ করে দেব। নাগরকোটের সেই বিলাসবহুল রিসর্টের জানালা দিয়ে চাঁদের আলো ঢুকে পড়েছে ঘরে। পাহাড়ের গা বেয়ে নেমে আসা শীতল বাতাস পর্দা দুলিয়ে দিচ্ছে। দূরে কোথাও ঝিঝি পোকার শব্দ, আর চারপাশ নিস্তব্ধ। বিছানার একপাশে বসে আছে মেহের। লাল শাড়ির আঁচল বুকের ওপর শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। চোখ দুটো এখনো লাল কান্নায় ভিজে। আহনাফ তার সামনে দাঁড়িয়ে তাকিয়ে আছে। আহনাফ এগিয়ে এসে পর্দা সরিয়ে দিল, জানালা দিয়ে উকি দিল। আকাশ ভরা তারা। তারপর মৃদু কণ্ঠে বলল, দেখ মেহের, ওই তারাগুলো 3 বছর আমি প্রতিদিন ওদের সাথে কথা বলেছি। ভেবেছি তুই হয়তো কোথাও বসে এই আকাশের নিচে তাকিয়ে আছিস। মেহের মুখ ঘুরিয়ে নিল, চোখে জল চিকচিক করছে। মানুষটার গত 3 বছর ধরে কিভাবে রাত দিন কেটেছে সেই ঘটনা শুনতে যেয়ে মেহের কেঁদে বুক ভাসাচ্ছে। আমি চেয়েছিলাম যেন তুমি আমায় ভুলে যাও, সুখে থাকো। আমি তোমার জীবনের বোঝা হতে চাইনি আহনাফ। আহনাফ হঠাৎ মেহেরের পাশে বসে ওর হাত শক্ত করে ধরে নিজের দিকে টেনে নিল। বুঝিস না, তুই ছাড়া আমার সুখ বলতে কিছুই নেই। আমার পৃথিবীটা তুই। আমি তোকে কোনোদিনও ভুলিনি, কোনোদিন ভুলবও না। তোকে আমি হারিয়ে ফেলেছিলাম, তাই তোর অভাব আমি প্রতিদিন বুঝেছি। মেহের, আমি তোকে ছাড়া আর কিছুই চাই না। চাঁদের আলোয় আহনাফ মেহেরকে বুকের ভেতর শক্ত করে জড়িয়ে ধরল। মেহেরও দীর্ঘ প্রতিরোধ ভেঙে তার গলায় মুখ লুকিয়ে দিল। তাদের নিঃশ্বাসে নিঃশ্বাস মিশে যাচ্ছে। চারপাশের পাহাড়, তারা আর বাতাস যেন নীরবে সাক্ষী হয়ে আছে এই পুনর্মিলনের। ঘর জুড়ে গোলাপের গন্ধ, জানালার বাইরে রূপালী আলো, সব মিলিয়ে রাতটা যেন হয়ে উঠল নতুন জীবনের শুরু। সানোয়ার মামার বাসাটা নাগরকোটে, তাই এখানকার সৌন্দর্য ব্যাখ্যাতীত। বারান্দায় দাঁড়িয়ে পাহাড়ি সৌন্দর্যে ডুবেছিল খেয়া। পরনে সাদা কুর্তি, চুলগুলো সামান্য উঠছে। ফায়েজ রুমের ভেতর থেকে দেখছিল খেয়ার রূপ। খেয়াকে দেখলে রোজ তার মনে হয় আজই খেয়াকে বউ বানিয়ে এনেছে। অথচ তাদের বিয়ের আজ 3 বছর প্রায়।
খেয়াকে দেখতে রোজ নতুন করে প্রেমে পড়ছে ফায়েজ। কুট্টুস বুড়িটাকে ঘুম পাড়িয়ে বিছানায় আলগোছে শুয়ে দিল। তারপর বড় একটা গায়ের শাল গায়ে জড়িয়ে খেয়ার কাছে এগিয়ে যায়। বেখেয়ালি খেয়া হুট করে ফায়েজের চাদরের তলে আশ্রয় পেল। খেয়া মুচকি হেসে ফায়েজের বুকের ওপর তার পিঠের ভার ছেড়ে দিল। ফায়েজ খেয়াকে চাদরের মাঝে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরে বলল, হিংসে হচ্ছে আমার মিসেস চৌধুরী? খেয়া অবাক হয়ে প্রশ্ন করল, কেন হিংসে হচ্ছে? এত মুগ্ধতা নিয়ে তো কখনো আমার দিকে তাকিয়ে থাকো না। ফায়েজের কণ্ঠে অনুযোগ। খেয়া এবার ফায়েজের দিকে ফিরল। ফায়েজের গলা জড়িয়ে ধরে বলল, পাহাড় কিন্তু কাউকে লজ্জা দেয় না। যে কেউ পাহাড়ের দিকে তাকিয়ে থাকে, প্রশংসা করে, কিন্তু আমি যদি আপনার দিকে তাকাই আপনি কি করবেন শুনি? হুম, আমাকে লজ্জা দেবেন, কাছে টানবেন, তারপর? বাকি কথা বলতে পারল না খেয়া। ফায়েজ খেয়ার কোমর জড়িয়ে ধরে আরো মিশিয়ে নিল তার দেহের সঙ্গে। খেয়ার কানের কাছে মুখ বাড়িয়ে ফিসফিস করে বলল, তারপর তোমাতে ডুব দেবো মিসেস চৌধুরী। পাহাড়ের হাওয়ায় শাল খসে পড়ে যায়। গাছের পাতার কাঁপুনি আর দূরে বাতাসে মিলিয়ে থাকা কুয়াশার সৌন্দর্য যেন আরো বাড়িয়ে দিল তাদের দুজনের মাঝে নিঃশব্দ মুহূর্ত। খেয়া ফায়েজের বুকে লুকিয়ে কিছু বলতে পারছে না, শুধু শরীরের আরাম আর পাহাড়ের শান্তি অনুভব করছে। নেপালের নাগরকোটের হাওয়ায় যেন এক বিশেষ জাদু। সূর্যোদয়ের ভোরে পাহাড়ের কুয়াশা ধীরে ধীরে সরে গিয়ে হিমালয়ের চূড়াগুলোকে লাল সোনালী আলোয় সজ্জিত করে। পাহাড়ের কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা নাগরকোট রিসর্টের বারান্দা থেকে দূর দৃষ্টি অপরূপ। সেখানে দাঁড়িয়ে মেহের আর আহনাফ একে অপরের দিকে তাকিয়ে আর হাসি আনন্দে ভেসে যাচ্ছিল। সঙ্গে ছিলেন মেহেরের বাবা মা, ফায়েজ, খেয়া, কুট্টুস বুড়িটা আর আনোয়ার চৌধুরী। বারান্দার নরম কুয়াশার মধ্যে হালকা হাওয়ায় হাতের তাল মিলিয়ে হাঁটছিল সবাই। মেহেরের মা পাহাড়ের সৌন্দর্য ছুঁয়ে নিজের আনন্দ প্রকাশ করছিলেন। ফায়েজ খেয়ার হাত ধরে হাঁটছিল। কুট্টুস বুড়িটা শান্তির সঙ্গে ঘাড়ে বসে চারপাশের সবুজ বন আর পাহাড়ের দিগন্তে তাকাচ্ছিল। আহনাফের চোখে মেহেরের প্রেম আর আনন্দের সমাহার। দিন শুরু হলো ধুলিখেল গ্রামে যাওয়ার সঙ্গে। সরু পাহাড়ি রাস্তা, ছোট ছোট ঝর্ণা, বন আর পাহাড়ি মানুষদের সরল জীবন, সব মিলিয়ে যেন এক অপরূপ দৃশ্য। মেহেরের বাবা মা অনবদ্য আনন্দে ঘুরে বেড়াচ্ছেন। মেহেরের খুশি চোখে চোখ রাখছে আহনাফ। ফায়েজ আর খেয়া মাঝে মাঝে একে অপরকে ঠোঁটের কোণে হাসি দিয়ে তাকাচ্ছিল। ছোট কুট্টুস বুড়িটা কখনো পাহাড়ি ঝর্ণার জল ছুঁয়ে খুশি, কখনো আহনাফের কাছে লুকিয়ে খুনসুটি করছে।